আতশবাজি আর আলোর ঝলকানিতে বরাবরের মতো এবারও নতুন বছর ২০২৫কে স্বাগত জানিয়েছে বিশ্ববাসী। বর্ণিল উৎসবে সামিল হয়েছে বাংলাদেশও। পুরনো বছরের গ্লানি ভুলে শুরু হলো ইংরেজি নববর্ষ ২০২৫-এর যাত্রা। কিন্তু সদ্য বিদায়ী ২০২৪ সাল বাংলাদেশের জন্য ছিল ঘটনাবহুল এক বছর, যেখানে দীর্ঘদিনের স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়ে দেশের মানুষ পেয়েছে নতুন এক বাংলাদেশের দিশা। আছে আরও নানান ঘটনা। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। দু সালের প্রথম দিনটি শুরু হয় বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের দায়ে দোষী সাব্যস্ত শিরোনাম হওয়ার মাধ্যমে। এদিন শ্রম আদালত ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ড. ইউনূস সহ গ্রামীণ টেলিকমের অন্য ৩ জনের প্রত্যেককে। পরবর্তীতে রায়ের বিরুদ্ধে আপিল করার শর্তে ১ মাসের জামিন দেয়া হয় তাদের। ৭ জানুয়ারি অনুষ্ঠিত হয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। বিরোধী দলগুলোর বয়কটের মুখেই ডামি নির্বাচনের মাধ্যমে টানা চতুর্থবারের মতো ক্ষমতায় আসে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ। এই নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে ২২৩টি আসনই পায় আওয়ামী লীগ। যদিও জাতীয় পার্টি সহ আরও কয়েকজন স্বতন্ত্র প্রার্থী এ নির্বাচনে কারচুপির অভিযোগ তোলে। ১০ জানুয়ারি শপথ নেয় সংসদ সদস্যরা। উনত্রিশ ফেব্রুয়ারি রাতে আগুন লাগে ঢাকার বেইলি রোডের গ্রিন কোজি নামক বহুতল ভবনে। মৃত্যু হয় ৪৬ জনের। এছাড়া আরও ৭৫ জন বিভিন্নভাবে আহত অবস্থায় উদ্ধার হন। ভবনটিতে একাধিক রেস্তোরাঁ ও দোকান ছিল, যার মধ্যে কাচ্চি ভাই রেস্তোরাঁ, স্যামসংয়ের শোরুম, গ্যাজেট অ্যান্ড গিয়ার, ইলিয়ন খানাস এবং পিৎজা ইন উল্লেখযোগ্য। ২০২৪ সালের ১২ মার্চ এমবি আবদুল্লাহ নামে একটি জাহাজ ছিনতাই করে সোমালিয়ান জলদস্যুরা। জাহাজটি মোজাম্বিক থেকে দুবাই যাচ্ছিল। জাহাজে ২৩ জন বাংলাদেশি নাবিক ছিলেন, যাদের জিম্মি করেছিল সোমালিয়ান জলদস্যুরা। ১৫ এপ্রিল ২০২৪ সোমালিয়ান জলদস্যুদের হাত থেকে ছাড়া পায় এমবি আবদুল্লাহ। এবছরের ২২ মে ভারতের কলকাতায় আওয়ামী লীগের সংসদ সদস্য আনোয়ারুল আজিমের লাশ উদ্ধার করা হয়। ভারতে চিকিৎসার উদ্দেশ্যে গিয়ে তিনি ১৩ মে থেকে নিখোঁজ ছিলেন। এই ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়। ২০ মে পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায়নি। ২২ মে সকালে কলকাতার নিউ টাউনে অভিজাত আবাসন সঞ্জীবা গার্ডেন থেকে তার শরীরের কিছু অংশ উদ্ধার করা হয়। ২০২৪ সালের ২৬ মে সন্ধ্যা থেকে ২৭ মে সকাল নাগাদ বাংলাদেশে আঘাত হানে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় রেমাল। মৃত্যু হয় ৭ জনের। ৩১ মার্চ ২০২৪ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের অবৈধ সম্পদ নিয়ে বেনজিরের ঘরে আলাদিনের চেরাগ এবং পনের জমিতে বেনজিরের রিসোর্ট শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয় দেশের ২টি গণমাধ্যমে। এরপর সমালোচনার ঝড় শুরু হয় সারা দেশে। তৎপর হয় দুদক, করা হয় মামলা। ১২ জুন আদালত বেনজির আহমেদ এবং তার পরিবারের সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেন। কোরবানির ঈদের সময় ১২ লাখ টাকার ছাগল কিনে ফেসবুকে পোস্ট দেয় ইফাত নামে একজন তরুণ। আলোচনায় উঠে আসেন সাবেক এনবিআর কর্মকর্তা মতিউর রহমান। সরকারি এক কর্মকর্তার ছেলে কোরবানির জন্য ১২ লাখ টাকায় ছাগল কিনবেন, এ খবরে শোরগোল পড়ে যায় চারদিকে। পদচ্যুত হন মতিউর রহমান। পাবলিক পরীক্ষায় প্রশ্ন ফাঁসের মাধ্যমে শত কোটি টাকার মালিক বনে যাওয়া পিএসসির পিয়ন আবেদ আলীর নামও উঠে আসে আলোচনায়। ২০২৪ সালে দেশের সবচেয়ে বেশি আলোচিত ঘটনা কোটা সংস্কার আন্দোলন বা জুলাই আগস্ট আন্দোলন। এবছরের ৫ জুন ২০১৮ সালে বাতিল হওয়া কোটা পুনর্বহালের রায় দেন আদালত। ৬ জুন সূত্রপাত হয় কোটা সংস্কার আন্দোলনের। বিক্ষোভ শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে। শুরুতে আন্দোলন সভা সমাবেশের মধ্যে স্থির থাকলেও ১৪ জুলাই শেখ হাসিনা তার এক বক্তব্যে কোটা আন্দোলনকারীদের পরোক্ষভাবে রাজাকারের নাতিপুতি হিসেবে অভিহিত করেন। এরপর থেকে আরও জোরদার হয় আন্দোলন। সারা দেশে জারি হয় কারফিউ। তুমুল আন্দোলনে আবু সাঈদ ও মীর মুগ্ধ সহ ৬৭৩ জনের অধিক মানুষ নিহত হন। আহত হন কয়েক হাজার শিক্ষার্থী ও আন্দোলনকারী। সারা দেশে বন্ধ করে দেয়া হয় ইন্টারনেট সেবা। ২১ জুলাই সুপ্রিম কোর্টে বাতিল হয় হাইকোর্টের দেওয়া রায়। সরকারি চাকরিতে মেধার ভিত্তিতে ৯৩% নিয়োগ দেওয়ার নির্দেশ দেয়া হয় রায়ে। ২৮ জুলাই কারফিউ শিথিল করে সরকার। এদিন পুলিশি হেফাজতে থাকা ৬ সমন্বয়ক ডিবি কার্যালয়ে এক লিখিত বক্তব্যের মাধ্যমে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন।
তবে আন্দোলন চালিয়ে নেওয়ার ঘোষণা দেন অন্য সমন্বয়করা। 1 আগস্ট জামাতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে সরকার। এদিন ডিবি হেফাজতে থাকা 6 সমন্বয়ককে ছেড়ে দেয়া হয়। 3 আগস্ট শেখ হাসিনা সরকারের পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে পড়ে সারা দেশ। 5 আগস্ট তীব্র আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী পদ ছেড়ে ভারতে আশ্রয় নিতে বাধ্য হন শেখ হাসিনা। তার বাসভবন এবং সংসদ ভবনে প্রবেশ করে আন্দোলনকারীরা। অবসান হয় আওয়ামী লীগের দীর্ঘ 16 বছরের শাসনের। এ সময় অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণা দেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। শেখ হাসিনার পদত্যাগের পর দেশের অরাজক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হয় সেনাপ্রধানের। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ড. মোহাম্মদ ইউনূসের নাম ঘোষণার 3 দিন পর 8 আগস্ট শপথ নেয়ার মধ্য দিয়ে যাত্রা শুরু হয় অন্তর্বর্তী সরকারের। 2024 সালের 25 নভেম্বর ইসকন নেতা চিন্ময় দাসকে ঢাকা বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে পুলিশ। জাতীয় পতাকার ওপরে গেরুয়া পতাকা উত্তোলনের অভিযোগে তার বিরুদ্ধে আনা হয় রাষ্ট্রদ্রোহের অভিযোগ। চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তার জামিন আবেদন নাকচ করা হয়। 26 নভেম্বর চট্টগ্রামে চিন্ময় কৃষ্ণ দাসের রিমান্ড শুনানিকে কেন্দ্র করে আদালতে হট্টগোল, কুপিয়ে হত্যা করা হয় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে। ভারতকে ফাইনালে হারিয়ে গত 8 ডিসেম্বর অনূর্ধ্ব-19 এশিয়া কাপ শিরোপা জেতে বাংলাদেশ। সাব গেমস চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ নারী ফুটবল দল। ঢাকার কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের একটি শাখায় ফিল্মি কায়দায় 19 ডিসেম্বর ডাকাতির চেষ্টা করা হয়। যদিও পুলিশ কোনো রক্তপাত ছাড়াই শেষ পর্যন্ত অপরাধীদের আটক করতে সক্ষম হয়। বছরের শেষের দিকে এসে 25 ডিসেম্বর গভীর রাতে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে ভয়াবহ আগুন লাগে। এতে গুরুত্বপূর্ণ 5টি মন্ত্রণালয়ের অনেক নথিপত্র পুড়ে যায় বলে ধারণা করা হয়। বছরের শেষ দিকে জুলাই আন্দোলনের ঘোষণাপত্র প্রকাশের কর্মসূচি নেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি। ঘোষণাপত্রের মধ্য দিয়ে আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করা, পাশাপাশি ফ্যাসিবাদ, মুজিববাদের কবর রচিত হবে বলে ঘোষণা দেন আন্দোলনকারী নেতারা। এ কর্মসূচিতে সরকারের সংশ্লিষ্টতা নেই বলা হলেও 30 ডিসেম্বর রাতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, জাতীয় ঐক্যমতের ভিত্তিতে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরি করবে অন্তর্বর্তী সরকার। পরে 31 মার্চ কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটির ডাক দেন ছাত্রনেতারা। জানুয়ারির 15 তারিখের মধ্যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দিতে সরকারকে সময়সীমা বেঁধে দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সাইফুর রহমান রুবেল, চ্যানেল এস, ঢাকা।